বাজে সময় আসলে ওই সেন্সে। অনেক সময় আসলে আমরা বলি না যে খুবই ইন্টারেস্টিং সময় চলতেছে। যখন লাইফে কোনো খারাপ সময় চলে বা লাইফে কোনো ভালো কিছু হোক। মানে ইন্টারেস্টিং ওই সেন্সে যে আসলে অনেক কিছু হইতাছে। যেরকম যেকোনো বছর যখন তুমি মেমোরে মেমোরেবল করতে চাও, তুমি বেশিরভাগ সময় কি আশা করো যে আসলে তোমার সাথে হোক? তুমি চাও আসলে বড়, বড় ইভেন্ট হোক। ঠিক আছে? কারণ তুমি প্রত্যেক দিন আসলে মানুষ এমন মনে থাকে না, মনে রাখেও না। সো সো ইতিহাসের অনেক বড়, বড় তোমার রাইটাররা আসলে বলছে যে জিওপলিটিক্সে এবং ইন জেনারেল হিস্ট্রিতে তোমার একটা কথা খুবই প্রচলিত আছে যে ইতিহাসে এমনও সময় যায় যে বহু শতাব্দীতে আসলে লেখার মতন কোনো কিছু হয় না। সো ইতিহাস আমরা যখনই তোমার কোনো লেখা পড়ি আমরা কিন্তু ওই লেখার উপরে তোমার টাইম জাজ করতে থাকি। সো এবং ইতিহাসে এমনও সময় যায় যে আসলে একই জেনারেশনে কয়েক শতকের তোমার ইতিহাস লেখার মতন তোমার স্টোরি হয়ে যায়। যেরকম তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 খুবই ইন্টারেস্টিং একটা সময় ছিল ইতিহাসবিদদের জন্য এবং ইন জেনারেল যারা উইটনেস করতেছিল, মানুষ মরতেছিল ঠিক আছে। বাট তুমি যদি ওই লেন্স থেকে দেখো যে আসলে কি পরিমাণে মানুষ তোমার উইটনেস করতেছিল ইভেন্ট, ঠিক একই রকম আমরা এমন একটা সময় আসছি যে আমেরিকার যে এম্পায়ার, অনেকে আসলে এই শব্দগুলো আসলে ইউজ করতে চায় না এবং এই শব্দগুলার মানে ডেপথ তো আসলে নিতে চায় না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বসবাস করতেছি তোমার আমেরিকান এম্পায়ারের ভিতরে, যেখানে গ্লোবাল এম্পায়ার আসলে বলতে পারো। কারণ আমেরিকা খুবই ইউনিক একটা ফেনোমেনন কিন্তু। ইতিহাসে খুবই কম এরকম এম্পায়ার হইছে যারা এত বিশাল তোমার আকৃতির হইছে। ইন টার্মস অফ তোমার ইনফ্লুয়েন্স, ঠিক আছে? গ্রিপ, আমরা অটোমানদের কথা বলি, ব্রিটিশদের কথা বলি, ফ্রান্সদের কথা বলি, স্প্যানিশ এম্পায়ারের কথা বলি। এগুলো হিউজ এম্পায়ার ছিল। আব্বাসীয়দের কথা বলতে পারি। ঠিক আছে? চায়নার জিং বা কিউদিয়া যে তোমার এম্পায়ার ছিল, তাদের বা রাশিয়ান জার এম্পায়ার বা সোভিয়েত ইউনিয়ন, তারা হিউজ। বাট তাদের গ্রিপ অনেকটা ছিল তোমার সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। তারা যার সময় তোমার সেরা ছিল। বাট যা বলার চেষ্টা করতেছি তা হইল যে আমেরিকান এম্পায়ার অনেক ক্ষেত্রে ইউনিক ওই সেন্সে যে তাদের ইকোনমি থেকে শুরু কইরা, মিডিয়া পাওয়ার থেকে শুরু কইরা, সফট পাওয়ার থেকে শুরু কইরা, ঠিক আছে? মানে ভাষা, দেন মানি, মিলিটারি মাইট, পরে টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। তুমি দুনিয়াতে যেকোনো ফিল্ড ধরো, ওইখানে কোনো আমেরিকান না থাকলেও আমেরিকার তোমার মতো করেই কিন্তু বিষয়গুলো হইতাছে। এবং এই জিনিসটা তারা অ্যাচিভ করছে। এটা আসলে কোনো ব্লাক ম্যাজিক দিয়ে হয় নাই। আল্লাহ তাআলার কাছে তারা দিন শেষে তোমার দুনিয়াটা কিন্তু এফোর্ট এর উপর বেশিরভাগ ক্ষেত্রেই। বাট অবশ্যই সেকুলারিজম এর এফোর্ট না যে তোমার সবকিছু বাতিল করে পরে শুধু এফোর্ট দেওয়ার কথা বলে। আমেরিকা আসলে তুমি বলতে পারো অনেক ক্ষেত্রেই অনেক বেশি স্মার্টেস্ট ছিল। বাট স্মার্টেস্ট আসলে হওয়া মানে কিন্তু এরা যে তুমি লং লাস্টিং করবা। বাট ডেফিনিটলি তারা অনেক বেশি তোমার ইন্টারেস্টিং ওয়েতে তোমার এম্পায়ারটা রান করেছে। মানে তারা কোনো সময় তোমার তাদের এম্পায়ার যে এত হিউজ, এত ব্রুটাল, মানে আমেরিকান এম্পায়ারের মতন এত ব্রুটাল এম্পায়ার ইতিহাসে আসলে কোনো সময় অন্য কোনো এম্পায়ার হওয়ার চেষ্টাও করেনি। মানে ওটা তারা এফোর্ডও করতো না। ব্যাপারটা এরকম ছিল বা কেউ চাইলেও ওই জিনিসটা পারত না। তাদের ক্যাপাবিলিটি ওই লেভেলে ছিল না। বাট আমেরিকান এম্পায়ার যেই লেভেল পর্যন্ত আসলে স্ট্রেচ করছে, প্রত্যেকটা বিষয়কে যেই লেভেল পর্যন্ত আসলে নিয়ে যাইতে পারছে এবং তাদের সময় কিন্তু খুব বেশি হয়নি। তুমি দেখো ২য় বিশ্বযুদ্ধের পরে মাত্র ৭৫ থেকে ৮০ বছর গেছে। বাট এখনই যেই পরিমাণে স্ট্রেচ, যেই পরিমাণে ইনফ্লুয়েন্স, দুনিয়ার উপরে যে পরিমাণে আসলে গ্রিপ তারা আসলে পাইছে, তাদের ইকোনমির উপরে গ্রিপ, মানুষের তোমার বুদ্ধিমত্তার উপরে, intellectualism এর উপরে, ঠিক আছে? মিলিটারি মাইট এর উপরে, টেকনোলজির উপরে, তাদের যে কর্পোরেশন আছে, লিটারালি একটা কর্পোরেশন বড়, বড় কন্টিনেন্টের লেভেলে তোমার ইনফ্লুয়েন্স রাখে। সো
এত কিছু যখন আমি দেখি, তখন আমরা বলি যে আমরা একটা ইন্টারেস্টিং সময় আছি। এবং এম্পায়ার যে পলিটিক্স ছিল সবসময়, যে মাইট দিয়ে সবকিছু অ্যাচিভ করার চেষ্টা করত, যেটা বাই দ্য ওয়ে কোনো সময় যায় নাই। বিশেষ কইরা ২য় বিশ্বযুদ্ধের পরে আমরা একটা লিবারেল গুণগান কিছুদিন গাইছি, যা আমি আসলে একজন বাংলাদেশী হিসেবে, বা তুমি যদি আমাদের লেভেলে যেসব রাষ্ট্রগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের, যে মানে যাদেরকে আসলে বলা হয়, তাদের প্রেক্ষাপট থেকেও তুমি আসলে দেখো, তুমি দেখবা যে আমাদের জন্য এই পুরা লিবারেল যে ইউএন বেস ইন্টারন্যাশনাল ল, তুমি আসলে যাই নাম দাও, এই বেস যে অর্ডারটা ছিল আমাদের কাছে, তোমার কিছুটা হইলেও, মানে তুমি যদি আমাদের প্রেক্ষাপটে দেখো, তাহলে আসলে বেনিফিশিয়ারি ছিল। ওই সেন্সে যে একটা, মানে বলার মতন স্টেবিলিটি ছিল। মানে এটা এমন না যে আসলে তো আমরা মিলিটারি মাইটে আসলে স্টেবিলিটি করছি। এটা বড়রা সমঝোতা করছে। চায়না, রাশিয়া, আমেরিকা এবং ওই সময়কার ইউরোপ, বিজয় ইউরোপ, এই পাওয়ার গুলা একত্র হয়ে বলছে যে আমাদের একটা অর্ডার, মানে একটা গ্লোবাল অর্ডার তৈরি করা উচিত, যার মাধ্যমে আমরা রুল করব। এখন এই জিনিসগুলা মানুষ যেইভাবে আসলে ম্যান্ডেটরি নিছে, যে ল বানাইছে, এখন ল এর ভিতরেই সবাই চলবে। বাট কোন সময় কিন্তু ওইভাবে আসলে কেউ চলেও নাই, না ওইভাবে আসলে চলার কথাও ছিল। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, রাশিয়ার ইন্টারেস্ট দেখতাছে, ইউরোপের ইন্টারেস্ট দেখতাছে, সেম চায়নারটা, আমেরিকারটা। এখন ইস্যু হইছে যে আমাদের মতন ছোট যে রাষ্ট্রগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের আসলে তুমি বলতেছো, ইনক্লুডিং ইন্ডিয়া, যে আমরা আসলে অনেক বেশি রিলাই করতেছিলাম যে ওই ইন্টারন্যাশনাল ল, তারা আমাদেরকে যে কোনো কান্ট্রি কোনো কিছু করলে, অ্যাটাক করলে, বা যে কোনো ছোটখাটো ইনসিডেন্টেও তারা আমাদের এসে সাহায্য করবে, যা কিছুটা সময়ের জন্য হইছেও, অনেক ক্ষেত্রেই হইছে। বাট তুমি ওয়ারের ক্ষেত্রে দেখবা না, যে কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, ইউনাইটেড নেশন জাস্ট একটা বিল্ডিং। তাদের যে কোনো কিছু করার ক্যাপাবিলিটি আসে হইলো অর্গানাইজের মাধ্যমে। যদি দুনিয়াটা অর্গানাইজই না থাকে, মানে কেউ কারো কথা নাই শোনে, দেন লিটারালি ওইসব জাস্ট একটা পেপার। যেরকম ইন্টারন্যাশনাল কোর্টের কথাই বলো, নেতানিয়াহু ইসরায়েলের ছোট্ট রাষ্ট্র, তোমার বস ধরার কথা, বাট তারা ধরতে পারে নাই। এবং মোস্ট প্রবাবলি তারা শুধু বলার পর্যন্তই। কারণ দিন শেষে আমি যা আশা করি, যা চাই, ওটা কাজ হইব না ওইভাবে, আসলে ওইভাবে হয় না। দুনিয়াটা ওইভাবে আসলে রান করে না। মাইটের উপরেই দুনিয়া চলে। বাট ডেফিনিটলি বড়, বড় এম্পায়ার যখন অতিরিক্ত পাওয়ারফুল হয়, তারা কি হয়? বাকি ছোট, ছোট রাষ্ট্রগুলোর উপর হাম্বল হয়। যে আমি কিছু রুলস বানাইলাম, এই রুলস মোতাবেক তুমি চলবা, দেন তাহলে আমি ওকে। বাট যখন ওই লেভেলের ২-৩ টা ৪-৫ টা পাওয়ার তৈরি হইতে থাকে, আমরা 1991 পর্যন্ত ২ টা আসলে ব্লকে ছিলাম। সোভিয়েত ইউনিয়নের একটা ব্লক ছিল, যেটা কমিউনিস্টদের আন্ডারে ছিল। আরেকটা ছিল ক্যাপিটালিস্টদের, যেটা আমেরিকা রুল করতেছে। সো সোভিয়েত ইউনিয়নের ফলের পরে দেখা গেছে আমেরিকা সোল সুপার পাওয়ার হয়ে গেছিল, যে একমাত্র সুপার পাওয়ার ছিল দুনিয়াতে। এবং যার ইন্টারন্যাশনাল ল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপর গ্রিপ এক্সট্রিমলি মানে পাওয়ারফুল হয়ে গেছে। এবং দেখা গেছে যে আমেরিকা যা মন চায় তাই আসলে করতে পারতেছিল। এবং ওই জিনিসটা আসলে ট্যাকেল দেওয়ার মতন, বা বলার মতন, বা চোখ তুলে আসলে কোনো কিছু মানে দেখানোর মতন কেউ ছিল না, যে হ্যাঁ তুমি ভুল করতেছো, সঠিক করতেছো। সো অন দ্য আদার হ্যান্ড, দেখা গেছে যে চায়না দিন দিন আসলে রাইজ করতেছিল, নিজেদেরকে আসলে তৈরি করতেছিল। এবং সামহাউ চায়না মিলিটারিলি এখনো কোনো জায়গায় আসলে কোনো প্রমাণ দেখায়নি তারা কতটুকু পাওয়ারফুল। বাট তারা ইকোনমিক্যালি আমেরিকাকে আসলে বিট করছে এভরি লেভেলে, এভরি ডিপার্টমেন্ট। এবং এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে তুমি দেখো যে আমেরিকানরা পর্যন্ত আসলে ভয় পাইতেছে চায়নার যেই পরিমাণে গ্রিপ ইকোনমির উপরে আসছে। মিলিটারিলি এখনো চায়না হয়তো আমেরিকার 10 ভাগের 5 ভাগ না, ঠিক আছে? বাট তারা ইকোনমিক্যালি একদম লেভেলে আসছে, বা কিছু, কিছু ক্ষেত্রে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তাদের ইকোনমির যেই
উপরের পার্টটা আছে যেটা তোমার আমরা আসলে বলতে পারি মানি বা ট্রাস্ট, ওইটা এখনো চায়নাদের সাথে কিছুটা ইস্যু আছে, বাট ওভারঅল তাদের যে কোনো কিছু বানানোর যে ক্ষমতা, যে কোনো কিছু প্রডিউস করার যে ক্ষমতা, ওরা এক্সট্রিমলি অর্গানাইজড এবং এক্সট্রিমলি পাওয়ারফুল ওয়েতে তারা অপারেট করতেছে চায়না। এবং ওই জিনিসটাই রিসেন্টলি তোমার ট্যারিফ যে যুদ্ধ আসলে তোমার ট্রাম্প ঘোষণা করছে, ট্যারিফ ওয়ারে আসলে দেখা যাইতেছে যে বাকি সব রাষ্ট্র ইনক্লুডিং তোমার ইউরোপিয়ানরা, তারাও কিন্তু পাওয়ারফুল ইকোনমি, মানে এত ইজিলি তারা আসলে বো ডাউন করবে এটা আসলে সবাই অবাক হয়েছে। ইউরোপিয়ানদেরকে লিটারালি ট্রাম্প যেভাবে হিউমিলিয়েট করতেছে এভরি প্ল্যাটফর্মে, এভরি তোমার কনভারসেশনে, ওটা আসলে দেখতেও আসলে একটু তোমার চোখে বাজে। লোক, আমরা ব্রিটিশদের দ্বারা আসলে শাসন হয়েছি, ঠিক আছে, আমরা ব্রিটিশদের দ্বারা আসলে রুল হয়েছি। সো তুমি যখন দেখবা যে ব্রিটিশরা আসলে এইভাবে হিউমিলিয়েট হইতেছে, তোমার কিছুটা হইলেও কিন্তু আসলে খারাপ লাগবে, ওই সেন্সে যে আমরা এমন না যে আসলে ব্রিটিশ এম্পায়ার আবার আগামীকাল হইতেছে, আমরা পরশুদিন আবার ব্রিটিশ এম্পায়ার এসে আমাদেরকে দখল করবে। বাট এটা তোমার সেন্স অফ ইয়ে আছে না যে আমাদেরকে আসলে শাসন করছে, এত বিশাল বড় এম্পায়ার ছিল ব্রিটিশরা। ব্রিটেন এম্পায়ার তুমি যদি চিন্তা করো, ব্রিটিশ এম্পায়ার যে ছিল, লিটারালি ওদের এত হিউজ তোমার এম্পায়ার ছিল যে তাদের কোনো সময় সূর্য ডুবতো না। ওই ব্রিটিশদের আজকে তুমি দেখো লিটারালি যে ইউনাইটেড কিংডমের ছোট রাষ্ট্র আছে, রিসেন্টলি যখন ভেনেজুয়েলা তোমার মাদুরোকে আসলে ক্যাপচার করছে ডোনাল্ড ট্রাম্প, তখন কেয়ার স্টাইমার একটা তোমার চাইল্ড কেয়ার বা এরকম টাইপের কোন একটা ইনস্টিটিউটের ভিতরে ছিল। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভেনেজুয়েলাকে, যে আসলে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরোকে ক্যাপচার করা হয়েছে, এটা নিয়ে আপনার কি বলা উচিত, মানে আপনি কি বলবেন, লিটারেলি আমার একটা প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনাল ল বা এইসব বিষয়। তো স্বাভাবিকভাবেই যদি ডিপ্লোম্যাটিক আনসারও তুমি দাও, তুমি কি বলবা যে আমরা ইউকে, আমি অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে আমি কন্ডেম করি যে ইন্টারন্যাশনাল রুলস মানা উচিত, এগুলো হলো কি ডিপ্লোম্যাটিক আনসার, ঠিক আছে, এখানে আসলে কোনো তোমার ইয়েস এন্ড নোর ভিতরে আসে না। বাট লিটারেলি তুমি একবার চিন্তা করো, যে ব্রিটিশ এম্পায়ার আজ থেকে 70-80 বছর আগে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল এম্পায়ার ছিল, এবং ব্রিটিশরা এখনো এত ছোট হয় নাই যে আসলে এইভাবে ডিপ্লোম্যাটিক আনসার আসলে দেওয়া দেওয়া লাগবে। স্টিল আমরা যদি ডিপ্লোম্যাটিক আনসার হতো তাও কিন্তু তোমার আসলে হিউমিলিয়েশন আসলে শিকার হয় না ব্রিটিশরা। বাট আমি বারবার আমরা বলতেছি সরি এটার জন্য যে ব্রিটিশদেরকেও আমরা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আসলে যুক্ত করছি, এই জিনিসটা আসলে চিন্তা করতে হাস্যকর লাগে, বাট সামহাও এটা আসলে সত্য এখন, যে ব্রিটিশরা তোমার দেখো যে তাদের যে কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার আছে, সে বলতেছিল যে আমরা ওয়েট করব আমেরিকার বক্তব্যের। একবার তুমি চিন্তা করো কোন লেভেলের হিউমিলিয়েশন হইলে, কোন লেভেলের তোমার, এটাকে আসলে কি বলবো, ব্ল্যাকমেল হইলে একজন প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার হিসেবে আমি বলতেছি যে একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হওয়ার পরেও আসলে তুমি আসলে কোনো কিছু বলার মতন অবস্থায় থাকো না, কোন লেভেলের হিউমিলিয়েশনে তোমার আসলে গেছে। সো এরকম যখন জিও পলিটিক্সের অবস্থা, তুমি যে এম্পায়ার পলিটিক্স আমরা আসলে ঢুকছি, এর ভিতরে আসলে এখন ডোনাল্ড ট্রাম্প আগামীতে কার সাথে কি করবে বলা বড়ই মুশকিল। বাট এই সেন্স আসলে তুমি যদি দেখো ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু আসলে থিয়েটার তো ডেফিনেটলি করবে, এবং এই বছর তোমার মিড টার্ম ইলেকশন আছে আমেরিকাতে, যা তোমার সোফার তোমার তাদের যে মাগা মুভমেন্ট, মেক আমেরিকা গ্রেট এগেন যে মুভমেন্ট, ওই মুভমেন্টেরও বেশিরভাগ মানুষ কিন্তু ট্রাম্প বিরোধী ছিল এই বছরের শুরুতে 2025 সালের, মানে মিডিল আসতে আসতে তোমার ওরা অনেক বেশি হতাশ হতাশ হয়ে গেছিল। বাট সামহাও তোমার ডোনাল্ড ট্রাম্প যে এম্পায়ার আবারও তোমার রিবিল্ড করার চেষ্টা করতেছে, যেটা তোমার রাশিয়ার ক্ষেত্রে করতেছে। একমাত্র এখন তিনটা প্লেয়ারের ভিতরে তোমার আইরনিক্যালি সবচেয়ে বেশি তোমার হাম্বেল লাগতেছে চায়নাকে আসলে। চায়নার যে কমিউনিস্ট পার্টি আছে তারাই আসলে সবচেয়ে বেশি রেশনাল মনে হইতেছে, সবচেয়ে বেশি রিজনেবল মনে হইতেছে। মানে জিনিসটা কতটা তুমি ইনসেন যদি একবার চিন্তা করো যে যে কমিউনিস্টদেরকে আমরা আসলে এমনভাবে মার্কেটিং করছি যে তারা হলো সবচেয়ে বেশি অ্যাগ্রেসর, তারা যে কোনো সময় অ্যাটাক করবে, এবং চায়না আজ হোক কাল ডেফিনেটলি অ্যাটাক করবে। বাট
সামহাও চায়না নিজেদেরকে তোমার ওটাকে কি বলে যে এখনো ধরে রাখতে সক্ষম হয়েছে যে না আমরা এত তাড়াতাড়ি আসলে যুদ্ধের ভিতরে জড়াবো না। বাট রাশিয়াও নিজেদেরকে তোমার আনলিস্ট করছে এবং রাশিয়ার অবস্থা আমাদের চোখের সামনে। আমেরিকা এখন আসলে শো ডাউনের উপরে আছে, এমন না যে আসলে কোনো জায়গায় আসলে যুদ্ধ কোনো ময়দানে তোমার আমেরিকা যুদ্ধ করতেছে, এগুলা লিটারালি কয়েক ঘন্টা শো ডাউন। বাট এই শো ডাউনের মাধ্যমে আসলে সবকিছু অ্যাচিভ হবে মোস্ট প্রবাবলি নো, মোস্ট প্রবাবলি আসলে অ্যাচিভ হইব না। বাট ডেফিনেটলি আমেরিকা অনেক কিছু আসলে ট্রাই করবে। এই ট্রাইয়ের ভিতরে তোমার পসিবল কিছু কিছু তো তোমার থিয়েটার তোমার তোমার তৈরি করবে। এর ভিতরে অন্যতম একটা হইলো ইরানের যে থিয়েটার, যেটা অলরেডি আসলে চলতেছে এবং ইরানের বিষয়ে আমরা আসলে কথা বলবো। আরেকটা হলো গ্রিনল্যান্ড, তোমার আরেকটা হলো লিটারালি দ্য এন্টায়ার আমেরিকান যে কন্টিনেন্ট, এই কন্টিনেন্টে অনেকগুলো আসলে থিয়েটার খুলতে পারে। একটা তো তোমার ভেনেজুয়েলাতে খোলা হয়ে গেছে অলরেডি এবং আগামীতে কি হয় দেখার বিষয়। কলম্বিয়াতে একটা হইতে পারে, মেক্সিকোতে একটা হইতে পারে, কিউবাতে একটা হইতে পারে, ঠিক আছে, পানামা কানালে হইতে পারে, মানে লিটারালি ইন্টার কন্টিনেন্টাল চিলিতে হইতে পারে, আর্জেন্টিনাতে তোমার রিসেন্টলি বেশ কিছু তোমার বেশ কিছু তোমার ইনসিডেন্ট আসলে হইতাছে, যা তোমার দিনকে দিন ওয়ার্স্টের দিকে যাইতেছে বিষয়গুলা। মানে কোনো কিছুতে আসলে মনে হচ্ছে যে ব্রেক লাগতেছে। আমরা এমন একটা পর্যায়ে এসে পড়ছি যে এখন আসলে দেখে আসলে মনে হইতেছে না কোনো রাষ্ট্র আসলে আর নরমাল ওয়েতে তোমার রান করার সুযোগ পাবে। যদিও ইউরোপ তোমার ওই সেন্সে এখনো বিহেভ করতেছে না, যে কারণ ইউরোপ মানে এখন ওই জিনিসটাকে ইমার্জেন্সিতে তোমার নিতেছে না, যে ইউরোপ মনে করতেছে যে ডোনাল্ড ট্রাম্প একটা ফিনোমেনা, ডোনাল্ড ট্রাম্প যদি চলে যায় দেন আমরা আগের মতন আবারও আমেরিকা ইউরোপ ভাই ভাই হইব। তোমার আমরা আমেরিকার যে এম্পায়ার আছে, আমেরিকার যে ওয়ার্ল্ড অর্ডার আছে, এর ভিতরে আমরা আবারও সুন্দর ফাংশন করা শুরু করব। বাট তোমার তুমি যত বড় বড় অ্যানালিস্ট আছে তুমি তাদের অ্যাঙ্গেল থেকে তুমি দেখো যে না, ডোনাল্ড ট্রাম্প হিউমিলিয়েশনটা ইউরোপদেরকে যে করতেছে, এটা লিটারেলি ইউরোপরে তোমার আগুনের দিকে ঢাইলে ওরা করার চেষ্টা করতেছে। এটা শুধু ট্রাম্প একটা ফিনোমেনন হিসেবে না, দ্য এন্টায়ার যে আমেরিকান এলিট শ্রেণী আছে তারা এখন আর ইউরোপিয়ানদেরকে তোমার ওটাকে কি বলে তাদের ওই আমব্রেলার নিচে আসলে রাখতে ইচ্ছুক না। মানে ইউরোপদের অনেকটা তারা চাইতেছে যে ইউরোপ নিজে দেখুক, কারণ আমেরিকা লিটারালি পুরো গ্লোবাল এম্পায়ারকে আসলে বা গ্লোবাল যেই রুট আছে এক্সেট্রা প্রত্যেকটা এরিয়াতে আসলে আমেরিকা চাইতেছে না যে তোমার ওয়ারে ইনভলভ হোক। সো নিজেকে সে কনস্ট্রেন করতেছে, ঠিক আছে। তোমার আমেরিকান কন্টিনেন্ট আসলে যাইতেছে পুরোটা আমেরিকার রুলস রেগুলেশনের প্রচার নাকি পুরো দুনিয়া। বাট ডেফিনেটলি এমন না যে আগামী 2-3-5 বছরে তোমার আমেরিকা সব জায়গা থেকে সৈন্য সরায় নিব, এরকম কোনো কিছু আসলে হইতেছে না। যাই হোক, এটা আসলে টুকিটাকি তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে বললাম যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আসলে খুবই মানে বলার মতো অনেক কিছু আসলে হইতেছে। যাক, ইরানের দিকে আসি। ইরানের একটা বিষয় আসলে লক্ষ্য করলাম যে ইরানের যে প্রোটেস্ট চলতেছে এখানে ইয়াহিয়ামিন ভাই থেকে শুরু কইরা বেশিরভাগ মানুষ আসলে বেশ কিছু জিনিস নোটিস করছে, যেটা ফেয়ার নোটিস করার উচিত ছিল। যে আয়াতুল্লাহ খামেনি সহ যে ইরানের যে শিয়াত একটা রিজিম আসলে তারা তৈরি করছে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে, এখানে আমরা আসলে ইরানের যেই প্রতি সবচেয়ে বড় যে ক্রিটিসিজম তার মধ্যে অন্যতম একটা হইলো যে তারা সিরিয়াতে যা করছে, ইয়ামেনে যা করছে, ইরাকে যা করছে, লেবাননে যা করছে। বাট এইগুলার ফলাফলে ইরানের ভিতরে যা হইছে ওইখানেও আসলে ইসলাম যেভাবে আসলে তোমার চাপায় দেওয়ার চেষ্টা করছে। বাট এখানে কিছু পয়েন্ট আছে, আসলে পয়েন্টটা হইলো যে ইয়াহিমিন ভাই দেখলাম বলল যে তুরস্ক ইসলাম যদি কালকে চাপায় দেওয়ার একটা উদাহরণ দিছে। বাট এখানে কিছু বিষয় বোঝার আছে যে তুরস্ক এখনো তোমার বাংলাদেশে যে ইসলাম প্র্যাকটিস হয় সচরাচর দৈনন্দিন জীবনে, তুরস্ক লিটারালি ওই
এটা যদি আমরা পার্সেন্টেজে নিই, বাংলাদেশের ইসলাম প্র্যাকটিসটা, ইসলামের প্র্যাকটিস না, শুধু বাংলাদেশের ইসলাম প্র্যাকটিস, তাহলে তুরস্ক থেকে আবার মিনিমাম যদি আমরা হাজারের পার্সেন্টেজ ধরি, মিনিমাম আমরা এখন 900% বেশি ইসলাম প্র্যাকটিস করি যে কোনো ফিল্ডে। এখন তুমি চিন্তা করো, যদি আমি তুরস্কের উদাহরণ নিই, ওটা আসলে কোনো সময় উদাহরণ হিসেবে ফিটি বসে না। তো তুরস্ক তো এই খেলার ভিতরে আসে না, ইসলাম চাপা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কারণ এক এক দেশে এক এক রকম মানুষের চিন্তাধারা আসলে ডেভেলপ হয়। এর ভিতরে যেরকম দেখো, তুমি সৌদি আরবের কথাই বলো, সৌদি আরবে তুমি যদি ইসলাম প্র্যাকটিস বলো, এখন ওই পুরা কালচার লিটারালি 0 থেকে 100 পর্যন্ত সবকিছু বিল্ড হলো ইসলাম কেন্দ্রিক। তো ওইখানে তুমি লিবারেল যে কোনো কিছু ঢুকাইলে ওটা ঢুকানো হইব, ওইটা চাপানো হইব। ঠিক একই রকম ইরানে আসলে সবসময় একটু বেশি তোমার ফ্রি ছিল, বিশেষ করে তোমার প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই তোমার ব্রিটিশরা, আমেরিকানরা, দেন তোমার, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন, তো সবাই চেষ্টা করছে এই ইরানিয়ান যেই অঞ্চলটা আছে, পারস্য তো এমনিই তোমার অনেক বড় কালচারাল হাব, ওইখানে যাতে করে তোমার আরো বেশি ভাইব্রেন্ট হয়, আরো বেশি তোমার, মানে ইরান ইরান নিজেরা আসলে, যারা ওই সময় এল শ্রেণীতে ছিল, তারা আসলে চেষ্টা করছে ইরান যাতে করে একটা লিবারেল রাষ্ট্রই হয়। বাট সামহাও তোমার ইরানের যে আগের রাজা ছিল, বা বর্তমান যারা তোমার ক্ষমতায় আছে, আয়াতুল্লাহ সহজেই শিয়া আলেম রাষ্ট্রের যারা ক্ষমতা নিয়েছে, এবং তারা সুন্নিদের জন্য আসলে কিন্তু খুব ভালো কিছু আনছে, ব্যাপারটা এরকম না, তারাও কিন্তু আলেমদের প্রতি খুবই খারাপ এবং মিসবিহেভ করছে। এবং লিটারালি পুরো ইরানে তুমি এখন সুন্নি বলে আসলে কোনো কিছু পাইবা না, শিয়া ছাড়া অন্য কোনো মাযহাবে তারা মসজিদও বানাইতে দেয় না। সো তাদেরকে আসলে ডিফেন্ড করার মতন কোনো বই নেই। বাট ইন জেনারেল যারা আসলে তোমার শরিয়ার কথা বলে এবং চাপাইয়া দেওয়ার কথা বলে, ওই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে ইরান আসলে ইসলাম, তারা এমন একটা সমাজ আসলে চাপাইছে, যে সমাজে যদি তুমি লিবারেলদের সাথে তুমি চিন্তাধারা, মানে লিবারেলদের লেন্সে দেখো, তারা যা সেলিব্রেশন করে তোমার ওইখানে হিট করতে হইব। ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে ইসরায়েল সহ, আমেরিকা সহ, বাকি যতগুলা রাষ্ট্র আছে যারা আসলে ইরানে টপল করতে চায় রিজিমকে, তারা যেসব তোমার পয়েন্ট আসলে তোমার নিয়ে খেলার চেষ্টা করবে, এর মধ্যে অন্যতম হলো কি, ফেমিনিজম, তোমার উমেন্স রাইট, ঠিক আছে, এই টাইপের যত বিষয়গুলো হয়। যেরকম তুমি দেখবা ইরানে যখনই প্রোটেস্ট হয়, ওরা প্রথম জিনিস কি করে, 2 মেয়ে তোমার লিপ কিস করতেছে, আই মিন কোনো সেন্সের ভিতরে পড়ে না, যা মেয়ের স্বাধীনতার ভিতরে আসলে তুমি আমি চাইবো না যে বাংলাদেশে এই জিনিসগুলো হোক, এবং হোপফুলি হাইমেন ভাই এই জিনিসগুলো আসলে চাইবো না। বাট তারা অনলি ফ্যান্স তোমার ইরানে আসবে, অনলি ফ্যান্সে তোমার রিসেন্টলি কোনো পেজ থেকে তোমার পোস্ট করা হয়েছে যে অনলি ফ্যান্স তোমার ইরানে, ইরানের মেয়েদের ফ্যাসিনেশন তোমার বড়ই উইয়ার্ডলি, তারা তারা এত বেশি ইউরোপিয়ান হইতে চায়, এত বেশি আমেরিকান হইতে চায়, ওই সেন্স মানে লিবারেল সেন্সে, যে তারা সর্বপ্রথম একটা মেয়ে, মানে যেই যেইভাবে আসলে তোমার, মানে তুমি চিন্তা করো ওরা কোন লেভেলে আমেরিকান হইতে চায়, যে আমেরিকা একটা মেয়ে যা যা করতে পারতেছে, ঠিক আছে, বিসাইড তোমার ওয়ার হাবিজাবি, যেগুলো আমরা আসলে মনে করি করা উচিত, মানে অন্তত আমি মনে করি করা উচিত মেয়েদের, ওই ক্ষেত্রে তুমি দেখবা ইরানি মেয়েদের ফ্যাসিনেশন বড়ই উইয়ার্ডলি কাজ করে। তার ভিতরে অন্যতম হইল যে শর্ট কাপড় চোপড় পরা, এবং ওই কাপড় চোপড় পরাটা কিন্তু সবচেয়ে বেশি তোমার, মানে লিবারেলরা তোমার অ্যাডভার্টাইজমেন্টের অংশগ্রহণ মানে অংশ করাইছে ইরানিদের, ইরানি মেয়েদের ক্ষেত্রে। যার ফলে কি হয়েছে, যে লিবারেলরাও খেলার সুযোগ পেয়ে গেছে, এবং এখন এই মুহূর্তে যদি ইসলামিক যে রাষ্ট্র আছে ইরানে, তারা যদি বলো যে হ্যাঁ তোমরা যা মন চায় পড়ো, তাহলে তুমি ওই লিবারেলদের সাথে কিন্তু আর তুমি লড়াইতে হলে আসলে আর কন্টিনিউ রাখলা না, যা ওদের রাষ্ট্রের স্ট্রাকচারের মূল অংশ ছিল, যে আমরা ইসলাম প্র্যাকটিস করব। ঠিক আছে, মানে এই বিষয়গুলো বলা অনেক বেশি ইজি, যে আয়াতুল্লাহ তোমার সবাইকে ইসলাম জোর করাইছে, বাট
ইরানে ইসলামিক লেন্সে অনেক কিছু অনেক নরম বৈচিত্র্য আছে। যেরকম আমি তোমার একটা বিষয় দেখাই, যদি ইরান আজকে তোমার মানে ইরানি যে ইসলামিক রাষ্ট্র আছে যদি আজকে পতন হয়, তাহলে আগামীতে আগামীতে পুরো দুনিয়াতে উমেন লিটারেসির হার সবচেয়ে বেশি হলো ইরানে। ওইটা লিটারেলি তোমার পতন হইব, এবং যা ফ্যাসিনেশন লিবারেলরা করতেছে, যে তোমার মেয়েরা ইচ্ছা মতো মানে তুমি চিন্তা করো, মানে জিনা থেকে শুরু কইরা প্রস্টিটিউট থেকে শুরু কইরা অনলি ফ্যান্স কন্টেন্ট ক্রিয়েশন পর্ন, ওই প্রত্যেকটা জিনিস যা তোমার ইসলাম আসলে প্রোটেক্ট করতেছিল ইরানি মেয়েদেরকে আসলে অ্যাক্সেস হওয়া থেকে, ওই সবগুলা তোমার টুল অ্যাক্সেস পায় যে হলো ইরানি মেয়েরা। এবং আমার মনে আছে বহু আগে, তোমার ২-৩ বছর আগে হয়তোবা তোমার পাকিস্তানের একজন ইসলামিক স্কলার, আসলে তুমি বলতে পারো, এবং সে একজন লয়ারও ছিল। সে অনেক লম্বা একটা সময় তোমার ইরানের সময় কাটাইছে। সো সে একবার তোমার তেহরানে সম্ভবত ছিল, এবং তেহরানে কোনো এক প্রফেসরকে আসলে বলতেছিল যে, "তোমরা তোমাদের মেয়েদেরকে এত স্ট্রিক্ট কাপড়-চোপড় আসলে পড়তে কেন বলো? যেটা তোমার ইসলামে খুব বেশি ম্যান্ডেটরি তো অবশ্যই ইসলামিক এই, বাট ওরা এতটা ফোর্স করার প্রয়োজন কি কারণে?" পরে সে তার জবাবে উত্তর আসলে বলছে যে, "তোমরা পাকিস্তানে থাকো তো? তো তুমি এখনো ইরানীদের মানে ইরানি মেয়েদের ওই ফাহাসিয়াত, ঠিক আছে? মানে যে নোংরামি ওটা তুমি আসলে উইটনেস করো নাই। এবং যদি আমরা আজকে থেকে কাপড় উঠাই, আমাদের লিটারেলি কয়েকদিন লাগবে ইন্টায়ার তোমার ইরানে তোমার ওই নোংরামি ছড়াইতে।" ওরা এত বেশি তোমার এন্টি ইসলাম হইছে, ওইখানেও কিছু ব্যাপার-স্যাপার ছিল। মানে এমন বলতেছি না যে আমি তোমার আয়াতুল্লাহ যে রাষ্ট্র গঠন করছে ইসলামিক, তার ভিতরে আসলে কোনো কমতি নাই। অনেক কমতি আছে। তাদের যেই পরিমাণে আসলে খুন খারাপা করছে চারদিকে, যেই পরিমাণে ইকোনমির সাথে তোমার ছেড়ছাড় করছে, স্টিল মানুষ যে সলিউশন দেয় যে ইসলাম এভাবে চাপা, ভাই তুমি জানো আসলে তুমি কি বলতেছো? ইসলাম চাপানোর কথা বলতেছো, তুমি যদি লিবারেলদের সাথে একই সাথে লড়াই করার কথা বলো, তোমার কোনো না কোনো ফিল্ডে তোমার তাদের সাথে যাইয়া তোমার ওই লড়াইটা হইব। যদি তুমি লড়াই না করতে চাও, দেন ইসলামের সাথে আসলে কি সম্পর্ক? যদি তুমি মনে করো যে হ্যাঁ, লড়াই আছে আমাদের লিবারেলদের সাথে, তারা টেকনিক্যাল ফিল্ডে কম নিছে। বাট যে জিনিসটা তোমার নেওয়া দরকার ছিল বেশি, মেয়েদেরকে তারা যথেষ্ট ইউজ করছে ইরানীরা, তোমার লেখাপড়া থেকে শুরু করে সকল দিকে। বাট তারা বুঝতে পারছে একটা সময় আয়াতুল্লাহ যে রাষ্ট্র, তারা ভাই তারা বোকা না। তারা ঠিক আছে, তারা গোবর না, তারা গাধা না। বাট তারা জানে যে আসলে কোন দিকে আমরা আসলে খেললা মানে অভ্যস্ত না। আমরা কোন দিকে আসলে খেলে আর পারব না। সো তারা আসলে এই জিনিসটা বুঝার পরে তারা বলছে যে, "না, আর না, আর না।" ঠিক আছে? মানে আর না, আমাদের কোন না কোন দিকে আসলে লড়াই করতে হবে। সো ওই লড়াই করার ক্ষেত্রেই আসলে তোমার এই বিষয়গুলা আসতেছে যে, যদি আমাদের লড়াই করতে হয়, দেন আমরা কোন ফিল্ডে লড়াই করব? ঠিক আছে? দেন তারা ইসরায়েলের সাথে তোমার পুরা ইন্টায়ার মিডল ইস্টে তোমার যে শিয়া একটা ক্রেসেন্ট বানাইছে, ওটার বিরুদ্ধে আমি ভাই। যেই পরিমাণে ওরা মুসলিম হত্যা করছে ইরানীরা। বাট তাদের লিবারেল ওই আইডিওলজির বিরুদ্ধে, আমেরিকান এম্পায়ারের বিরুদ্ধে তারা যেই পরিমাণে অ্যাটাক করার সুযোগ পাইছে, অ্যাটাক করছে, এবং তারা যে পরিমাণে লড়াই করছে, ওই জিনিসকে যদি তুমি অ্যাপ্রিশিয়েট না করো, দেন তুমি আমি ভাই এক অন্য চিন্তাধারার ভিতরেই থাকবো। শুধু বইলেই যাবো, প্র্যাকটিক্যালি কোনো কিছু আসলে করা হইব না। দিন শেষে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হইব যে, ইরান একমাত্র রাষ্ট্র যারা এত বেশি কিছু করছে। সুন্নিরা কিন্তু লিটারেলি তোমার চুপচাপ। তুমি লাস্ট ২-৩ জেনারেশন দেখো, সবচাইতে বেশি গ্লোবাল এম্পায়ার, লিবারালিজমের বিরুদ্ধে লড়াই করছে ইরান। সো ইরান আসলে ইরানকে তোমার লিবারেলটা তোমার কোনো না কোনো দিক দিয়ে গ্লোবাল অর্ডার বা এন্টায়ার যেই তোমার কর্পোরেশন আছে, আমেরিকান কর্পোরেশন, তারা কিন্তু কোনো না কোনো বইতে ইরানকে আসলে ধরতো। বাট যে মেয়েদের ক্ষেত্রে আসে ধরছে, এটা একটু বেশি weird লাগে। কারণ ইরান যেই পরিমাণে মেয়েদেরকে আসলে তোমার
তারা প্রত্যেক সেক্টরে, প্রত্যেক ফিল্ডে ঢুকাইছে। ওটা ইনসেন। মানে অন্য কোন মুসলিম রাষ্ট্রতে এর ক্লোজও নাই। তুমি বাংলাদেশের কথাই বলো, বাংলাদেশে আসলে ইরানের লিটারেসি রেট এটা তো অনেক বেশি। বাট আমাদের তুমি যদি ফিল্ডের কথা বলো, আমাদের যে ২.৫ থেকে ৩ কোটি মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে, ওইখানে 60 থেকে 70% হইতে পারে মেয়ে। বাট ওইখানে ইন্টেলেকচুয়াল এর কিন্তু কোনো ব্যাপার-স্যাপার নাই। তুমি যদি একবার চিন্তা করো। বাট ইরান স্পোর্টস থেকে নিয়ে শুরু কইরা এডুকেশনাল ফিল্ডে যেই পরিমাণে মেয়েদেরকে তারা পুশ করছে, ওটা ইনসেন। অন্য কোনো মুসলিম রাষ্ট্রে লিটারেলি এর অর্ধেকের অর্ধেকও হইব না। তুমি আরব জাতির সাথে কম্পেয়ার করলে তো আসবেই না কোন দিকে। ইনক্লুডিং পাকিস্তান, তুরস্ক। সো তারা মেয়েদেরকে সবচাইতে কম কমোডিটি হিসেবে ইউজ করছে। আমাদের আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, আমরা মুসলিমরা এত বেশি আইসোলেশন সব বিষয়গুলো দেখা শুরু করছি যে আমরা মনে করি যে আসলে ওরা মেয়েদেরকে আসলে রাত দিন ২৪ ঘন্টা হয়তো জবাই করে। ইরান হইল সবচেয়ে বেশি শিক্ষিত জাতি মুসলিম দেশগুলোর ভিতরে, সবচেয়ে বেশি লিটারেসি আর হলো ওদের। সো ওরা যদি মেয়েদের সাথে আসলে তোমার সামহাউ কনফ্লিক্টে যায়, তাহলে ভাই তোমার আমার সাথে যদি গ্লোবাল এম্পায়ারের কোনো ইস্যু হয়, আমেরিকান এম্পায়ারের সাথে, তুমি তুমি সিরিয়াসলি মনে করো মেয়েদের ইস্যু নিয়ে আমাদের করা ধরবো না? আমাদেরকে লিটারালি ওরা ১২টা বাজায় দিব। কোনো কথাই নাই। মানে আমরা আসলে তখন কোনো টকিং পয়েন্টও পাবো না লড়াই করার জন্য। সো ইরানকে আসলে এইভাবে বলার কোনো মানে নেই। ইরান ডেফিনিটলি অনেক ভুল করছে। এতে কোনো সন্দেহ নেই। ইরানকে আসলে তোমার আমি বলতেছি না সকল ক্ষেত্রে তুমি ছাইড়া দাও। বাট তোমার বুঝতে হইব যে লিবারেল অর্ডার কোনো না কোনো ওয়েতে ইরানকে আসলে তোমার ধরার চেষ্টা করব। এবং তারা ধরছেও এবং তারা অনেকটাই সাকসেস। সো ফার আপডেট আসলে বলার মতন হইল যে ইরান কিছুটা হইলেও তোমার ব্রেকডাউন দিতে পারছে। বাট সামহাও এখনো কন্টিনিউ আছে। বাট আপডেট হইলো যে তোমার লাস্ট আপডেট হইলো ইরানে তোমার ইরানিয়ান যে রাষ্ট্র আছে তারা কিছুটা তোমার এখন আয়াতুল্লাহ যে রাষ্ট্র আছে তারা কিছুটা এখন গ্রিপ নিতে পারছে। ঠিক আছে? এবং মানুষ এখন কিছু মানুষ তাদের সাহায্য নামছে। মানুষ আমেরিকা আর ইসরায়েলকে আসলে পছন্দ করে না। বাট মানুষ এটাও আসলে চায় না যে এই রাষ্ট্র আসলে কন্টিনিউ হোক। ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে ওরা এক্সটার্নাল কোনো প্লেয়ারকে আসলে দেখতে ইচ্ছুক না ইরানে। বাট তারা ইসলামের সাথে মানে আয়াতুল্লাহর যেই শিয়া রাষ্ট্র আছে এর সাথে তারা খুব বেশি আর এখন ভালোবাসা তোমার নাই। ব্যাপারটা হলো এরকম যে তারা এমন না যে এই লিডারকে অনেক বেশি পছন্দ করে। বাট আমরা এক্সটার্নাল প্লেয়ারকে আরো বেশি অপছন্দ করি। বিশেষ করে আমেরিকা চাইতেছিল ইরানে একজন ডিক্টেটর বসাইতে, একজন পাপেট বসাইতে। ঠিক আছে? বাট ইরানিয়ানরা চাইতেছে অন্য কিছু। সো এই হলো আসলে অবস্থা তোমার ইরান এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এর এবং আমেরিকান এম্পায়ার যেভাবে তো নিজেকে তোমার আনফোল্ড করতেছে দিন দিন অনেক বেশি ইন্টারেস্টিং তোমার ভাবে সবকিছু আনফোল্ড করতেছে এবং দেখার বিষয় আগামীতে কি হয়। আশা করি সবাই ভালো থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমাদের ইরানি ভাই বোনদের জন্য দোয়া করবেন যাতে তাদের জন্য সহজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।